দর্শক, স্বাগত জীবনের গল্পে। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক দেশ টিভির নিয়মিত এই পাক্ষিক আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি আশা সাবেরা। 1 ডিসেম্বর পালিত হবে বিশ্ব এইডস দিবস। বাংলাদেশেও এই দিবস পালিত হবে নানা আয়োজনে। এইডস এইচআইভির ভয়াবহতা, তা প্রতিরোধের তাৎপর্য ও সচেতনতা সৃষ্টির গুরুত্ব নিয়ে জীবনের গল্প। নানা প্রতিবেদনে আমরা তা তুলে ধরব। চলুন শুরু করি কথামালা। এইডসকে বলা হয় ঘাতক ব্যাধি, এটি সংক্রামক। তাই রোগ ব্যাধিরও ওপরে দুনিয়াব্যাপী এইডস এখন ভয়াবহ এক জীবনহানিকর স্বাস্থ্য সমস্যা। কোনো চিকিৎসা নেই, কেউ আক্রান্ত হলেই ধীরে ধীরে তার রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ নিঃশেষ করাই এর কাজ। আর যে ভাইরাস নিয়ে এইডস শরীরে বাসা বাঁধে তার নাম এইচআইভি। এইচআইভি সংক্রমণের পরের ধাপই এইডস, যে কারণে এর দুয়ের লক্ষণ ও আলাদা, তবে বিপদটা একই। এজন্য বলা হয় এইডসকে কাছে আসতে দেয়া যাবে না। আমরা জানব, সচেতন হব এবং প্রতিরোধ করব। বিশ্বজুড়ে মহামারী রূপে যেসব সংক্রামক রোগ ব্যাধি মানব সমাজে দেখা দিয়েছে তার মধ্যে অন্যতম এইডস। বিশেষ এক ধরনের জীবাণু এইচআইভি সংক্রমণের মাধ্যমে এইডস হয়। এই এইচআইভি এমন এক ধরনের ভাইরাস যা শরীরে প্রবেশ করে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দেয়। তখন বিভিন্ন রোগের জীবাণু শরীরে প্রবেশ করে এবং নানা ধরনের রোগে আক্রান্ত হয় মানুষ। এখন পর্যন্ত এই রোগের কোনো প্রতিষেধক আবিষ্কার করা যায়নি, আর তাই মৃত্যুই এর একমাত্র পরিণতি। বিভিন্ন কারণে হতে পারে এইডস। এর মধ্যে অন্যতম এইচআইভি সংক্রমিত রক্ত আদান প্রদান, অসতর্ক চিকিৎসা, মাদকাসক্তি ও কারো ব্যবহৃত সূঁচ এবং সিরিঞ্জ ব্যবহার এবং অনিরাপদ যৌনতা ও যৌন সম্পর্ক স্থাপন। কোনো এইচআইভি আক্রান্ত মা গর্ভবতী হলে ডেলিভারির সময় এবং আক্রান্ত মায়ের দুধ পান করলে শিশুও তাতে আক্রান্ত হতে পারে। তবে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সঙ্গে খাওয়া দাওয়া, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পায়খানা ব্যবহার, হাত মেলানো, খেলাধুলা, কোলাকুলি এবং একই থালায় ভাত খেলেও এইডস ছড়ায় না। এইচআইভি ভাইরাস শরীরে প্রবেশের পর তা এইডস অবস্থায় যেতে সাধারণত 8 থেকে 10 বছর সময় লাগে। কোনো ব্যক্তির এইডস সংক্রমণের প্রাথমিক পর্যায়ে জ্বর, মাথা ব্যথা, গলা ভাঙা, লসিকা গ্রন্থি ফুলে ওঠা, শরীরে লালচে দানার লক্ষণ ও উপসর্গ দেখা দেয়। মূলত এইচআইভি বা এইডসের কোনো প্রতিষেধক কিংবা সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যাওয়ার ঔষধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। তবে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপির মাধ্যমে আক্রান্ত ব্যক্তি বেশ কিছুদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে পারেন। রোগ প্রতিরোধ ক্ষমতা কমার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন। এক্ষেত্রে মানসিক সমর্থন, সঠিক চিকিৎসা ও সেবা যত্ন পেলে তিনি দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন। এইডস, এইচআইভি থেকে মানুষকে রক্ষা করতে হবে। সারা বিশ্বই এখন এই লড়াইয়ে শামিল। বাংলাদেশও ঝুঁকিতে, তাই লড়ছি আমরাও। বিপদটা গুরুতর, কারণ এই ভাইরাস প্রতিরোধের কোনো টিকা বা প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। বিশ্বে শনাক্ত হওয়া এইডস আক্রান্তের সংখ্যা এখন 15 কোটিরও উপরে। তবে আশার কথা হলো, সাম্প্রতিক পরিসংখ্যান বলছে এইচআইভি ভাইরাসের সংক্রমণ 35% কমে গেছে। চিকিৎসা বিজ্ঞানের নানা উদ্ভাবনের ব্যবহারই এক্ষেত্রে ভূমিকা রাখছে। আর আমাদের জন্য ভয়ের কথা, সমীক্ষা বলছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে মাত্র 4টি দেশে এই সংক্রমণ বাড়ছে, তার একটি বাংলাদেশও। টেলিভিশনে শুনছি এই তা আমার মাথায় খেয়াল নাই, মাথায় খেয়াল আসতেছে না। শুনছি আর কি, টেলিভিশনে শুনছি। জিনিসটা কি আমি জানি, রোগ টোগ হয় এরকম কিছু আমরা জানি, কিন্তু এরকম জায়গা না যাওয়ারই ভালো। টেলিভিশনে শুনছি কিন্তু ততটা খেয়াল করিনি আর গুরুত্ব দেই না। সাধারণ মানুষের মধ্যে এইচআইভি এইডস সম্পর্কে ধারণা এখনো অনেক ক্ষেত্রে এমনই রয়ে গেছে। কাজেই এইডস প্রতিরোধে প্রথম কাজটি জনমানুষকে সচেতন করার মধ্য দিয়েই করতে হবে। মানুষের আচরণগত পরিবর্তনই এর সবচেয়ে বড় প্রতিষেধক। যিনি এইচআইভি এইডস বিষয়ে তথ্য জানেন তার উচিত তথ্যগুলো অন্যকে জানানো। ভাবে ছড়ায়, তো সেই
এইচআইভি ছড়ানোর যে উপায়গুলো সেগুলো থেকে যদি আমরা সাবধান হই তাহলে আমরা এইচআইভি থেকে দূরে থাকতে পারবো। এটা যেমন ঠিক, কিন্তু যারা এইচআইভি আক্রান্ত হয়ে গেলেন তাদেরকে কিভাবে এখন সমাজে ভালোভাবে থাকা, কারণ তাদেরও সমাজে ভালোভাবে থাকার অধিকার আছে। কারণ আমাদের দেশ এইচআইভি সংক্রমণ প্রবণতার নিম্ন পর্যায়ে। জাতিসংঘের এইচআইভি ও এইডস বিষয়ক সংস্থা UNAIDS এ কথা বললেও এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে 4টি দেশে সংক্রমণ বাড়ছে তার ভেতরে বাংলাদেশও আছে। বিশ্বে এইডস রোগী হিসেবে এখন চিকিৎসা পাচ্ছে 15,80,00,000 মানুষ। UNAIDS বলছে 2014 সালের শেষে দেখা গেছে এইচআইভিতে নতুন সংক্রমণ 35% কমে গেছে, মৃত্যু কমে গেছে 42%। বাংলাদেশেও প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে এইচআইভি সংক্রমণের হার 0.1%-ও কম, কিন্তু ঝুঁকিটি অন্য জায়গায়। যৌনতা ও জীবনাচরণ, নেশা, আসক্তি, অনিরাপদ চিকিৎসা ও অনিয়ন্ত্রিত পেশায় অসতর্ক প্রবণতার কারণে মানুষ এইচআইভি এইডসের জালে আটকা পড়ছে। এক্ষেত্রে যৌনকর্মী, মাদক গ্রহণকারী, পেশাদার রক্ত বিক্রেতা, ইজরা ও সমকামীরা এইচআইভি জীবাণু বহনের জন্য ঝুঁকিপূর্ণ বৃত্তে রয়েছেন। পেশাগত ও শৌখিন চলাচলে অসতর্ক প্রবাসী পর্যটকরাও রয়েছেন একই ঝুঁকিতে। যৌনকর্মী আছে, সেখানে আনসেফ বা অনিরাপদ যৌন কাজ হচ্ছে। বাংলাদেশে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যেমন যারা সুইয়ের মাধ্যমে নেশা নেয়, মাদক গ্রহণ করে, মাদক নির্ভরশীল ব্যক্তিরা আছেন, তারা একজন আরেকজনের নিডল, সিরিঞ্জ শেয়ার করেন। বাংলাদেশে পুরুষ পুরুষ সমকামী লোকজন আছেন, বাংলাদেশে হিজড়া কমিউনিটি আছেন। সো তাদের মধ্যে যারা এইচআইভির জন্য তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, তাদের সবারই উপস্থিতি বাংলাদেশে আছে এবং এটা সব সমাজেই কম বেশি আছে। এদিকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের পর্যায়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইচআইভি ও এইডস কর্মসূচিতে আন্তর্জাতিক অর্থ সহায়তা সীমিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বলা হচ্ছে বাংলাদেশে 2020 সাল পর্যন্ত প্রতি বছর এই খাতে $1,60,00,000 বিনিয়োগ করলেই এইচআইভি সংক্রমণ বছরে 300-র নিচে রাখা সম্ভব হবে। UNAIDS তাদের প্রতিবেদনে বলেছে, SDG বা টেকসই উন্নয়ন লক্ষ্যে 2030 সাল নাগাদ এইডস মহামারী শেষ হওয়ার কথা বলা হয়েছে। প্রতিরোধমূলক নানা উদ্ভাবনের সর্বোচ্চ ব্যবহার করার মাধ্যমে দেশগুলো যেভাবে এগুচ্ছে তাতে দ্রুতই এই লক্ষ্য অর্জিত হবে। যৌক্তিকভাবে যেভাবে মোকাবেলা করা দরকার বাংলাদেশ সরকারের নেতৃত্বে আমরা সেভ দ্য চিলড্রেন, তারপর হচ্ছে ICDDRB সহ আরও এনজিও যারা কাজ করছে সবাই মিলে, সরকারি এবং বেসরকারি পর্যায়ে সবাই মিলে এই পরিস্থিতিটা মোকাবেলার জন্য কার্যক্রমও চলছে। আমি এইভাবে দেখি এবং এই কার্যক্রমটা আরও শক্তিশালী হওয়া দরকার, তাতে করে ঝুঁকি আরও অনেক কমবে। জীবনের এখন বিরতি, যখন ফিরবো তখন দেখব আরও কিছু প্রতিবেদন। অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গেই। আবারও ফিরে এলাম জীবনের গল্পে, সঙ্গে আছি আমি আশা সাবেরা। এইডস, এইচআইভি সংক্রমণের জন্য দায়ী মানুষের সকল ঝুঁকিপূর্ণ প্রবণতা, আচরণ আমাদের সমাজে বিদ্যমান। আর এইচআইভি বিস্তারের হার বেড়ে গেলে তা শুধু উচ্চ জনগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সমাজের সাধারণ স্তরেও তা ছড়িয়ে পড়বে। তাই শুধু নিজেকে রক্ষা করলেই চলবে না, সমাজকে রক্ষা করতে হবে। মানুষকে সচেতন করে আচরণ নিয়ন্ত্রণের মাধ্যমেই তা প্রতিরোধ করা সম্ভব। যিনি এইচআইভি প্রতিরোধের তথ্য জানেন তার উচিত তথ্যগুলো অন্যকে জানানো। এজন্য জনসচেতনতার বিকল্প নেই। শাপলার শরীরে এইচআইভির জীবাণু ঢোকে তার স্বামীর মাধ্যমে। শাপলার ধারণা বছর কয়েক আগে তার 8 বছরের মেয়েটিও মারা যায় এইচআইভি সংক্রমণ থেকেই। শাপলার দ্বিতীয় বিয়েটিও হয়েছিল তার এইচআইভি পজিটিভ শনাক্ত হওয়ার আগে। আজ শাপলা অসহায়। আমি আমার স্বামীর মাধ্যমে আমি পজিটিভ হয়েছি। আমার একটা মেয়ে ছিল 9 বছরের, আমার ওই মেয়েটাও পজিটিভ ছিল, কিন্তু আমি কোনোদিনও বুঝতে পারি নাই যে আমার ওই মেয়েটাও পজিটিভ আর আমিও পজিটিভ, এটাও আমি কখনো ভাবি নাই। আমার মেয়ের এরকম বিভিন্ন ডাক্তার দেখাই, 2 দিন ভালো থাকে, আবার মেয়ে সুস্থ হয়, সুস্থ হলে আবার অসুস্থ হয়ে যায়। এমন করতে করতে আমার মেয়েটা একদম শুকায় গেল।
শুকা যাওয়ার পরে তারে ভর্তি করলাম, এই জকা হাসপাতাল নিলাম। ওইখানে নেওয়ার পর আমার মেয়ে টিবি ধরা পড়ছে। তখন আমার মেয়ে মুখে খাবার ছাইড়া দিছে, মুখে খাইতে পারতো না। তারপর আমার মেয়েটা মারা গেছে। তখন আমি বুঝি না যে আমার মেয়ে পজিটিভ। মারা যাওয়ার পরে 2 বছর পরে আমি দেশের বাইরে গেছি। দেশের বাইরে যাওয়ার পরে আমি ওই দেশে 1 সপ্তাহ পরে মেডিকেল করে, আমি মেডিকেলে আমার ধরা পড়লাম আমি পজিটিভ। তখন আমার দেশের বাড়িতে আমার বাংলাদেশে ট্রান্সফার করছে, পাঠায় দিছে। এইডস মোকাবেলায় সরকারি বেসরকারি পর্যায়ে অনেক কাজ হচ্ছে। এইচআইভি টেস্টের জন্য ধরেন একটা রোগ হয়েছে, তার ধরেন জ্বর হয়েছে, ডায়রিয়া হয়েছে, কিংবা তার 3 মাস ধরে তার জ্বর হয়েছে, জ্বরটা ভালো হয় নাই, কিংবা ডায়রিয়া হয়েছে তার ভালো হয় নাই, এরকম বিভিন্ন হসপিটালে তার চিকিৎসা সেবা হচ্ছে। চিকিৎসা সেবা করতে করতে এক সময় তাকে ডাক্তাররাই চিন্তা করে তার এইচআইভি টেস্ট করা দরকার। তখন ডাক্তাররা তার এইচআইভি টেস্ট করানোর পরে দেখা যায় যখন সে এইচআইভি টেস্টের জন্য এইচআইভি টেস্টের যেসব জায়গায় টেস্ট করে সেই সব জায়গায় রেফার করে দেয়। সেই জায়গা থেকে টেস্টের পরে যখন এইচআইভি ধরা পড়ে তখন তারা আমাদের কাছে রেফার করে যে অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গেলে তোমরা এই সার্ভিসটা পাবা। বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন দেশব্যাপী 23টি সহযোগী সংস্থার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কার্যক্রমের অধীন 27টি জেলায় 68টি ড্রপ ইন সেন্টার পরিচালিত হচ্ছে। সুইয়ের মাধ্যমে মাদক গ্রহণকারী 14,000-এরও বেশি মানুষ যারা ঝুঁকির মধ্যে আছেন তারা এই সেবা পাচ্ছেন। 51টি জেলায় 101টি ড্রপ ইন সেন্টার ও 10টি আউটরিচ অফিস পরিচালিত হচ্ছে এবং সেবা পাচ্ছে প্রায় 30,000-এরও বেশি যৌনকর্মী। চিকিৎসা দেয়া হচ্ছে যৌনবাহিত সংক্রমণ প্রতিরোধে। বিতরণ করা হচ্ছে সুই, সিরিঞ্জ, কন্ডোম ও সাধারণ ঔষধ। এছাড়া সরকারিভাবেও নেওয়া হচ্ছে নানা ধরনের উদ্যোগ। প্রথম থেকেই খুব সতর্ক পন্থা অবলম্বন করছি। আমরা যে কারণগুলোতে এইডস রোগ হয় এই কারণগুলো আমরা প্রতিনিয়ত মনিটরিংয়ের মাধ্যমে মানুষের মধ্যে জনপ্রচারণার মাধ্যমে আমরা সচলভাবে চালু রেখেছি, যার জন্য এইডসের প্রকোপ বাংলাদেশে সেই তুলনায় নেই। তবুও যারা আক্রান্ত হচ্ছে এই আক্রান্ত ব্যক্তিদেরকে আমরা আলাদা করে এবং তাদেরকে দীর্ঘদিন ধরে তাদেরকে আমরা ট্রিটমেন্ট করছি। এইচআইভি বা এইডস কোনো ছোঁয়াচে রোগ নয়, আর তাই আক্রান্ত ব্যক্তিরাও সমাজের অন্য সব মানুষের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এক্ষেত্রে দরকার শুধু একটু সচেতন হওয়া। কিছু আছে আপনার প্রাতিষ্ঠানিক প্রতিকূলতা, সামাজিক প্রতিকূলতার মধ্যে প্রধান এবং প্রথম বিষয় হচ্ছে স্টিগমা। আমি একজন যৌনকর্মী, একথা আমি স্পষ্টভাবে বলতে পারি না। যতক্ষণ আমি না বলতে পারছি ততক্ষণ আমি কোনো সেবার মধ্যে আসতে পারছি না। আমাকে তো ডিক্লেয়ার করতে হবে যে ইয়াস আমি এইরকম একটা ঝুঁকিতে আছি। এটা তো আমাদের সমাজে বলা এত সহজ নয়। আমি একজন এইচআইভিতে আক্রান্ত ব্যক্তি, এই কথা আমি স্পষ্টভাবে বলতে পারছি না। আমি ডাক্তারের কাছে গিয়ে বলতে পারছি না, ডাক্তার দূরে সরে যাচ্ছে। আমি আমার ফ্যামিলিতে বলতে পারছি না। সো স্টিগমা একটা অনেক বড় বিষয়। এটা গেল একটা জায়গা। নলেজ এবং আপনার অন্য যে বিষয়গুলো আছে, মানে এইচআইভি সম্পর্কে জ্ঞান, এসটিডি সম্পর্কে জ্ঞান, এগুলো তো বিষয় আছে, কিন্তু স্টিগমা একটা সামাজিক সমস্যা। এই সমস্যাটা, এই বাধাটা অতিক্রম আমাদের করতে হবে। এইডস এইচআইভিতে আক্রান্ত হওয়ার মূল কারণ মানুষের কিছু প্রবণতা ও আচরণ, বিশেষ কিছু পেশা, কর্মস্থল ও এলাকার মানুষ এবং তরুণদের এর ঝুঁকি সবচেয়ে বেশি। মাদকাসক্তি, যৌনতা এবং অসতর্ক, অনিরাপদ ও অস্বাভাবিক যৌন সম্পর্কের মধ্যে এইডস এইচআইভি বিপদ লুকিয়ে আছে। অন্যদিকে যারা আক্রান্ত হচ্ছে, অবহেলা, অপবাদ, বৈষম্য, ধর্মান্ধতা, গোঁড়ামি ও সংস্কারের প্রকটতায় তারা নিজেদের অবস্থা প্রকাশ না করায় এই মারণ ব্যাধির জালে কতজন আটকা পড়েছে তার প্রকৃত সংখ্যা চিহ্নিত করা ও প্রতিরোধ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এইডস এইচআইভি সংক্রমণ বিষয়ে জানা অজানার বেড়াজালে আটকে পড়ে আছে দেশের কিশোর, তরুণ ও যুব জনগোষ্ঠী। অজ্ঞতা, নেশা, আসক্তির প্রাবল্য ও যৌন প্রবণতার কিছু লক্ষণ এজন্য দায়ী। ঝুঁকিতে আছেন ভাসমান মানুষ এবং বস্তি ও সীমান্ত এলাকার বসবাসকারীরা। যারা যৌন পেশায় নিয়োজিত এবং বিদেশে শ্রমঘন কাজে যুক্ত, তারাও আছেন একই বিপদে। এইডস বিস্তারের সবচেয়ে বিপজ্জনক কারণ অসতর্ক যৌন সংসর্গ। এক সপ্তাহে একজন পেশাদার যৌনকর্মী
গড়ে ৪৪ জন সঙ্গী গ্রহণ করেন, অথচ তাদের মধ্যে নিরোধক সামগ্রী ব্যবহারের হার শতকরা মাত্র ২ থেকে ৪ ভাগ, যেজন্য যৌনকর্মীদের সচেতন করা একটি বড় কার্যক্রম। এই কাজে সক্রিয় রয়েছে দুর্জয় নারী সংস্থা। আপনি কোথাও গেছেন, আপনার এসে আক্রান্ত হয়েছে, আপনার ফ্যামিলির সাথে, আপনার ফ্যামিলি হলো, আপনার বাচ্চার হলো, সেই জায়গাটা কেউ কিন্তু হাত দিচ্ছে না। চিহ্নিত করতেছে একমাত্র সেক্স ওয়ার্কার, আইডেন্টিফাই, যে ওরাই সেক্স করে, ওদেরই এইচআইভি হতে পারে, ওদেরই গনোরিয়া হতে পারে, সিফিলিস হতে পারে, কিন্তু আসলে না। এটা কিন্তু অহরহ মানুষদেরই ভিতরেই এই রোগগুলি আছে। এই শরীরটা বিক্রি করে খাইতে হয়। আমায় হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে অনেকে ব্যবসা করে খায়, ব্যবসাতে খাটায়। আমি শুধু শরীরটাই খাটাই। তাইলে আমি আমার এই শরীরটারে অনেক যত্ন করে আমি কোনো লোক যদি বলে যে আমি 200 টাকা 500 দিব, সরি ভাই, আমার পক্ষে সম্ভব না। কারণ আমি জানি যে এই রোগ, কারণ এই কাজের মাধ্যমে এই রোগটা আমাদের ভিতরে ছড়ায়। হিজড়া সম্প্রদায়ের মধ্যেও অনেকে যৌন পেশায় রয়েছেন। তাদেরও এইডস এইচআইভি সংক্রমণ বিষয়ে সচেতন করা জরুরি। তাদের নিয়ে কাজ করে বন্ধু সংগঠন। যৌন সংখ্যালঘু এবং হিজড়া জনগোষ্ঠীর যদি এইচআইভি প্রিভেনশনের মাত্রাটা আমরা দেখি, তাহলে আমরা স্টিল ন্যাশনাল সার্ভেলেন্স জাতীয় জরিপ যেটা করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে লেস দেন 1% প্রিভেলেন্স এই জনগোষ্ঠীর মধ্যে, যাদেরকে নিয়ে আমরা কাজ করছি। সো একটা ইন্ডিকেটর দিয়ে আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি যে আমি বলছি না যে শুধু বন্ধুর কাজ, বাট অন্য প্রতিষ্ঠান যেগুলো যারা কাজ করছে, যে যারা এই জনগোষ্ঠী নিয়ে কাজ করছে, সবার সম্মিলিত কাজে কিন্তু আমাদের দেশে আপনার এইচআইভি প্রিভেলেন্স এই জনগোষ্ঠীর মধ্যে এখন পর্যন্ত লেস দেন 1%। আমরা ইনশিওর করছি কন্ডমটাকে, আমরা চেষ্টা করছি তাদেরকে জানানোর জন্য আসলে এটা তার জন্য ঝুঁকি, এটা তার সমাজের জন্য ঝুঁকি, তার স্বাস্থ্যের জন্য ঝুঁকি, এবং তার অনেক অ্যাওয়ার হয়েছে। এখন তারা বোঝে আসলে এইচআইভি কি, কেন এইচআইভি হয়, আসলে এইটা আমাদেরকে প্রোটেক্ট করবে, রক্ষা করবে। মাদক সেবীদের মধ্যে একই সিরিঞ্জ ভাগাভাগি করার কারণে এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন প্রতি 10 জনের মধ্যে 7 জন। অনিরাপদ রক্ত সঞ্চালনের কারণে আক্রান্ত হচ্ছেন শতকরা 2 ভাগ। পেশাদার রক্ত বিক্রেতারা রয়েছেন এজন্য উচ্চ ঝুঁকিতে। বিভিন্ন সীমান্ত এলাকায় এপার ওপার অবাধ যাতায়াতের কারণে সংশ্লিষ্ট জনপদ ও স্থলবন্দর এলাকা এবং অরক্ষিত কর্মপরিবেশে কাজ করে প্রবাসী শ্রমিকদের মধ্যেও এইডস সংক্রমণের হার বেড়ে গেছে। তবে আক্রান্তদের অনেকেই যেখানে চিকিৎসার সুবিধা আছে সেসব প্রতিষ্ঠান থেকে নিয়মিত সেবা নিয়ে স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারছেন। কিন্তু এইডস এইচআইভি বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি না বদলানোয় নানা ক্ষেত্রেই তারা বঞ্চনার শিকার হচ্ছেন। বাপ ছিল, ভাই ছিল, বোন ছিল, সবাই বুঝাইছে। বুঝানোর পরে আব্বা এবং ভাই বোন সবাই বলল কি যে আসলে এই ছেলেও আমাদের দরকার নাই, এই ভাইও আমাদের দরকার নাই, আপনি ছেলে এবং ভাইরাও নিয়ে যান এবং অসুখও আপনারা নিয়ে যান। জীবনের গল্পে আবারও একটি বিরতি। যখন ফিরব তখন থাকবে আরও আয়োজন। থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে, সঙ্গে আছি আমি আশা বেরা। মোটের ওপর বাংলাদেশ এখনও এইডস এইচআইভি সংক্রমণের জন্য কম ঝুঁকিপূর্ণ। জাতিসংঘের এইচআইভি ও এইডস বিষয়ক সংস্থা UNAIDS বলছে এইচআইভি সংক্রমণ বাংলাদেশের নিম্ন পর্যায়ে। অন্যদিকে বাংলাদেশে এইচআইভি ও এইডস প্রতিরোধ কর্মসূচিতে আন্তর্জাতিক অর্থ সহায়তা হয়ে উঠছে। এই কমে যাওয়াটা এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এইডস এইচআইভি প্রতিরোধ কার্যক্রমের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকেই রাখতে হবে বলিষ্ঠ ভূমিকা। উনি যখন ছিল 2010-এর আগ পর্যন্ত, তখন আমি আমার জীবন যুদ্ধটা যে এরকম বুঝি নেই। তখন যে ভাবছি যে সংসার করতেছি, স্বামী আছে অসুস্থ, তারপরে স্বামী আছে, তখন কোনো কিছু বুঝি নেই। কিন্তু 2010-এর পর বুঝতেছি যে আসলে জীবনটা কি জিনিস। এইচআইভি সংক্রমিত হওয়ার পর স্বামী মারা যান, এখন নিজেও আক্রান্ত। সন্তানদের নিয়ে কিভাবে জীবন কাটাবেন তাই নিয়ে শঙ্কায় তিনি। তার মতে এইচআইভি রোধে বাংলাদেশে এখনো যথাযথ কাজ হচ্ছে না। হ্যাঁ, তখন এরকম ধৈর্য ছিল না, এই কথা বলার শক্তিও ছিল না তখন। তবে সরকার বলছে তারা যতজনকে এ যাবৎ শনাক্ত করেছেন তাদের মধ্যে অধিকাংশকেই চিকিৎসার আওতায় আনা গেছে। কিন্তু সমস্যা হচ্ছে এইচআইভি পজিটিভ বিষয়ে সরকারি পরিসংখ্যানের সঙ্গে UNAIDS এর তথ্যে অনেক ফারাক। সেই রোগের সিমটম অনুযায়ী তাদের রক্ত পরীক্ষা করে, আমরা এই রক্ত পরীক্ষা করে কনফার্ম হওয়ার পরে, নিশ্চিত হওয়ার পরে কিন্তু আমরা তাকে আলাদা করে ট্রিটমেন্টের সুযোগ দিচ্ছি এবং সরকার থেকে
প্রচুর পরিমাণে বিনামূল্যে, একদম বিনামূল্যে, কোনো পয়সা ছাড়াই তাদেরকে আমরা ট্রিটমেন্টের সুযোগ করে দিচ্ছি। UNAIDS-এর প্রতিবেদন বলছে, অধিক জনঘনত্বের কারণে বাংলাদেশের 64টি জেলায় HIV সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাই HIV সংক্রমণ প্রতিরোধে বিপুল আর্থিক বিনিয়োগ দরকার। কিন্তু আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় বাংলাদেশকে বেকায়দায় পড়তে হচ্ছে। এর পাশাপাশি এইডস প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থাপনায়ও রয়েছে নানা সমস্যা। 5টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি সংস্থা আশার আলো সোসাইটি, মুক্ত বাংলাদেশ, ক্যাপ সহ কয়েকটি সংস্থা HIV পজিটিভ রোগীদের বিনামূল্যে সেবাদান অব্যাহত রেখেছে। এই পরিস্থিতি অপ্রতুল। CD4 সেল কাউন্টার যেগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা যেন চলে। NASP বলতে পারবে না আমি রিয়েজেন্ট দিতে পারলাম না। হোয়াট ইজ দিস? এত হোপলেস হলে চলবে না। সরকারকে রিয়েজেন্ট ঠিক মতো দিতে হবে। যখনই টেস্ট করার দরকার টেস্ট করবে, তখন রোগীর ক্ষতি হয়ে যাবে। প্রত্যেকটাই, শুধু এইডস কেন, অন্যান্য ব্যাপারেও তাই। রক্ত সংগ্রহ ও রক্ত পরিসঞ্চালনের কাজ করা ব্লাড ব্যাংকগুলো যথাযথ মনিটরিংয়ের মধ্যে না থাকায় এই খাতটি রয়েছে উচ্চ ঝুঁকিতে। এইডস সম্পর্কে সারা বছর নিয়মিত প্রচারণা না থাকাও শঙ্কার জায়গা তৈরি করছে। যারা হচ্ছে ক্লায়েন্ট অফ সেক্স ওয়ার্কার, যারা হলো তাদের মধ্যে কিন্তু কোনো কার্যক্রম নাই, কিন্তু আমরা কিন্তু হচ্ছে সেই কার্যক্রমগুলো হচ্ছে কয়েক বছর চলেছে গ্লোবাল ফান্ডের আর্থিক সহায়তা, সেগুলো এখন হচ্ছে বন্ধ হয়ে গেছে। এছাড়া পারিবারিক ও সামাজিকভাবে HIV পজিটিভ রোগীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির দেয়ালটিও এখনও ভাঙা যায়নি। বিশেষজ্ঞরা মনে করেন, এজন্য পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে আরও বেশি কার্যকর পদক্ষেপ নিতে হবে। জীবনের গল্প আজ এ পর্যন্তই। অন্য কোনো বিষয়ে নতুন গল্প নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সামনে। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানান। চিঠি লিখুন, ঠিকানা জীবনের দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা। মতামত পাঠান ইমেইলে golpo.desh@gmail.com-এ। আছি ফেসবুক www.facebook.com/drc.voa। সবাইকে শুভেচ্ছা আরেকবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।